আর পারছি না গো, সবে সুদিনের মুখ দেখতে শুরু করলাম আর আবার ভরাডুবি। কি হবে এখন জানি না, আমার মাথা কাজ করছে না। এতটা লস হবে ভুলেও ভাবিনি। ব্যাংকে আছে না কিছু? তেমন আর কোথায়, গেলবারের ধাক্কাটা সামলাতেই তো প্রায় শেষ সব। এখন যা আছে শেষ করলে মেয়ের বিয়ের জন্য কি হবে সেই তো। উফ, আর ভালো লাগে না। রান্না তেমন কিছু করতে পারেনি অহনার মা, মন মেজাজ খুবই খারাপ। আসন্ন দুর্দিনে বাঁচার উপায়টা কি? সংসারের এত খরচ, অহনার পড়াশোনার সব মিলিয়ে দুশ্চিন্তা ঘিরে ধরে দুজনকেই। অহনা পড়িয়ে ফিরবে আজ একেবারে, তিতলিরা কোথাও একটা যাবে, তাই কলেজ ফেরার পথেই সেরে এসেছে টিউশন। মায়ের থমথমে মুখ আর বাবার দুশ্চিন্তার ব্রুকুটি দেখেই অহনা টের পায় কিছু একটা ঘটেছে। পুরো ব্যাপারটা শোনার পর একটা বিষণ্ণতার অন্ধকার সারা পরিবারে। অহনা আর ছোটটি নেই, সুখ দুঃখের ভাগিদার এখন সেও। বাবার পাশে দাঁড়াতেই হবে, কোনো মতেই হাত গুটিয়ে থাকবে না। ফাইনাল পরীক্ষাও শেষ, পড়াশোনা আপাতত নেই। এখন কিছু একটা রোজগারের পথ তৈরি করতেই হবে, যেটুকু সাধ্য সাধ দেয়। নিজের ঘরে এসে ফোনে সবটা জানায় নীলকে, চিন্তা করো না, দুর্দিন ঠিক কেটে যাবে। কাল দেখা করব তোমার সাথে, কলেজ থেকে ফেরার পথে স্টেশনে। ঠিক আছে। একটু ভেজা ভেজা গলাটা অহনার। আমি আছি তো, যাও শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। পূর্ণিমা গেছে সবে, জ্যোৎস্নার মৃদু আলো এসে পড়ছে তেরচা হয়ে অন্ধকার ঘরটায়। কোর্সগুলো আর করা যাবে না এই মুহূর্তে, এসব চিন্তা করাও বাতুলতা। ধূপের গন্ধে অন্যদিন ঘরটা সেজে থাকে, আজ মা কি সন্ধ্যাও দেয়নি? উইন্ড চাইমের আওয়াজটা মাঝে মাঝে জানান দিচ্ছে তার উপস্থিতি। রাত কেটে ভোর হয় সময় মেনেই। অহনার হাত খরচা টিউশন থেকেই উঠে আসে, আরও কয়েকটা টিউশন শুরু করতে হবে। নিউ সেশন শুরু হতে যদিও এখনো অনেকটা বাকি, তবুও দেখা যাক। ডাসা পেয়ারা নিয়ে একজন বৃদ্ধ লোক বসে আছে স্টেশনের ওভারব্রিজে ওঠার মুখটায়। রোজই আসা যাওয়ার পথে দেখতে পায় অহনা এনাকে। কয়েকবার কিনেওছে পেয়ারা। আজ দৃষ্টি কাড়ল লোকটা, বাহাতটায় ব্যান্ডেজ বাঁধা। কি হয়েছে দাদু আপনার? চশমার ভেতর থেকে একজোড়া ঘোলা চোখে দারিদ্র্য ঠেলে বেরোচ্ছে। হাত ময়লা একটা জামা লোকটার পরনে। পেয়ারা কাটতে গিয়ে হাত কেটে দিয়েছে। নেবে পেয়ারা? কত করে? জোড়া 10। একটা 10 টাকার নোট বার করে অহনা। মানুষটি প্রণাম করে বসে থাকা ছালাটার নিচে রেখে দেয় টাকাটা। ব্যান্ডেজের দিকে তাকিয়ে হারিয়ে গেছিল অহনা। পেছন থেকে নীলে সে ডাক দেয়, চলো ওভারব্রিজটার ওদিকটায় চলো, বেশ হাওয়া দিচ্ছে। বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশের মুখ ভার। তোমারও তো। কখনো দীর্ঘশ্বাসও কথা বলে। কত মানুষ এই পৃথিবীতে, কত কষ্ট কত দুঃখ বয়ে নিয়ে দিন কাটে, তাই না নীল? হ্যাঁ গো, সুখ দুঃখ দুটোই খুব আপেক্ষিক। তেলচিটে বিছানায় মুড়ি জল খেয়ে ঝুপড়ির যে মানুষটা আরামে ঘুমায় সে কিন্তু সুখী, আর 14 তলার ফ্ল্যাটের এসি রুমে অম্বলের ব্যথায় একলা লোকটা কিন্তু খুব দুঃখী। আমি কিন্তু উল্টোটাই ভাবতে অভ্যস্ত। সত্যি তাই। যাক, বলো তোমার কথা, আর কি সবটুকুই তো জানো। আসলে আমাদেরও গচ্ছিত বলতে যা ছিল তা আর নেই। যত সামান্য আছে তা আমার বিয়ের জন্য। এখন এই বিশাল লোকসানটাকে বাবা আটকাতে পারছে না, বুঝলে? কাকিমার গয়নাগাটি তেমন কিছু নেই গো। এই কয়েকদিন আগে টাকা জমিয়ে জমিয়ে একটা বাউটি বানিয়েছে। আগের এটা সেটা আছে, কিন্তু তেমন নেই। কাকুর প্রথম থেকে কি ব্যবসা? হ্যাঁ গো, একসময় বিশাল রমরমা ছিল। মায়ের বিয়ের সময় বাবার 3টে ব্যবসা। স্টোন চিপের ব্যবসা একজন পার্টনার ছিল। বলতে পারো সেই অনেক কিছু লুটে পুটে নিয়ে পালিয়ে গেছে। তখন আমি খুব ছোট। ও মা, সে কি? হ্যাঁ, মায়ের মুখে শুনেছি। বাবা একদমই ভেঙে পড়েছে গো। একটা মই দরকার এখন তোমাদের। আচ্ছা, তোমরা ভাড়া দিতে পারো তো? এতদিন তো ভাবেনি। আজ বাবাকে বলবো। মাস গেলে একটা নির্দিষ্ট টাকা তো আসবে। তোমাদের বাড়ির একতলা ছোট ঘরটা তো কোনো কমার্শিয়াল কাজে লাগাতে পারো। ডাক্তারখানা বা ধরো কোনো স্টোর মতো কিছু। তুমি আরও কয়েকটা টিউশনই ধরো। মাসিকে বলো না। তিতলির তো আরও অনেক বন্ধু আছে পাড়াতেই। হ্যাঁ, সেটা অলরেডি ভেবেছি। পেয়ারা খাবে? কিনলাম এইমাত্র। পেয়ারাটা খুব মিষ্টি। আলোচনার গভীর থেকে মণিমুক্ত খুঁজছে অহনা। নীল ভীষণ বাস্তববাদী আর বিচক্ষণতাও রয়েছে। অহনা শক্তি পাচ্ছে নীলকে পাশে পেয়ে। এখন অনলাইনে অনেক রকম বিজনেসও হয়, ক্যাপিটাল ডাউনলোড করতে হয় না খুব একটা। আজই রাতে একটু দেখবো এসব নিয়ে।
আচ্ছা, আমাদের ওখানে তাঁতের শাড়ি খুব সস্তা মা বলে। তুমি তো শাড়ির বিজনেসও করতে পারো, তোমায় যেতে হবে না, আমি তোমায় এনে দেবো। তোমার তো ভালো কন্ট্যাক্টস আছে, ছবি তুলে প্রাইস দিয়ে পাঠাবে, পছন্দ হলে কিনবে, একটা দুটো দিয়ে শুরু করতে পারো। বেশ তো আইডিয়াটা, কিন্তু আমার হাতে এখন টাকা নেই গো। বেশ, আমি দেখছি। সংসার পাহাড়টা বেজায় ভারী, কিন্তু কেউ যদি কাঁধ ধার দেয় বেশ হালকা লাগে। আরও কিছু মুহূর্ত কেটে যায় অবলীলায়। দুই তরুণ তরুণী বুনতে থাকে নতুন ছন্দ, জট পাকানো ছন্দ পতনকে ছাড়িয়ে নেয় যত্ন করে। আজকে জেনারেশন শুধু হানি সিংয়ের গান আওড়ায় না, আজকে জেনারেশন শুধু রাত দিন মোবাইল আর গুগল ঘাটে না, আজকে জেনারেশন মানেই আগলবিহীন না ভুল। আজকের এই জেনারেশনেই হয়তো এতটা দূর অব্দি ভাবতে পারা। ওভারব্রিজ থেকে নিচে স্টেশনটা আরও ব্যস্ত দেখায়। জীবন যুদ্ধে টিকে থাকার লড়াইতে ছুটে চলেছে অবিরাম। দু এক ফোঁটা ফোড়তেও শুরু করেছে, মিনিট পাঁচেকের মধ্যেই ঝমঝমিয়ে। ছাতা বার করল অহনা, নীলের ছাতা নেই। মাথার ছাউনি থেকে টুপটাপ জল পড়ছে। এদিকটায় সরে এসো। নীল কাছে টেনে নেয় অহনাকে, ছাতাটা নীলের হাতে। অহনার দিকেই হেলে রেখেছে ছাতাটা। ওই, তুমি তো ভিজে যাবে, ছাতাটা ধরো ঠিক করে, কিছু হবে না। হালকা ছাট এসে মাঝে মাঝে ভেজাচ্ছে ওদের। আরও লোকজন এসে জমেছে বৃষ্টিতে মাথা গোজার জন্য। অহনা আজ নীলের খুব কাছে। কখনো কখনো ছাতা ভুলে যাওয়াটাই ভালো। নীলের ডান দিকটা বৃষ্টির আর বাঁ দিকটা অহনার। অহনা, তোমার মনে আছে পরীক্ষার সময় একজন বয়স্ক মহিলাকে নার্সিংহোমে অ্যাডমিট করেছিলাম? হ্যাঁ, উনি তো সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে একদিন যাব, চাইলে তুমিও যেতে পারো। কিন্তু আমি কেন? ওনার দুই ছেলেই বিদেশে থাকে, এখানে একজন 24 ঘন্টার কেয়ারটেকার আর উনি। পিল্লাই একটা বাড়ি, সব আছে, আবার কিছুই নেই গোছের। ও, উনি আমায় বলেছিলেন ফর এনি হেল্প আমি ওনার কাছে যেতে পারি। ওনার বাড়িতে ওই একদিনই গেছি, চলো না, ওনারও ভালো লাগবে। আর যদি কোনো হেল্প পাই? আমায় তো চেনে না, তাতে কি? বেশ, এখন তো ফ্রি আছি, চলো যে কোনো দিন। বেশ। অহনাদের নিচের ঘরে ভাড়া এসেছে সুদীপা পোদ্দার, বিভাবতী স্কুলের দিদিমণি, ঝামেলাহীন একলা অবিবাহিতা বাংলা শিক্ষিকা। শনিবার বাড়ি চলে যায়, আবার সোমবার স্কুল করে ফেরে। 3,000 টাকা আসবে প্রত্যেক মাসে। অ্যাডভান্সের টাকাটা কাজে এসেছে সংসারে। একটা ঘর লাগোয়া বারান্দা আর রান্নাঘর, পাশের ঘরটা ফাঁকাই। কথা চলছে ওখানে বসবে একজন জ্যোতিষী, সোম বুধ শুক্র সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। নীলই ঠিক করে দিয়েছে এটা। মা, বড়ি আর আচারের অর্ডার পেলে তবেই বানাবে, কিন্তু নইলে জিনিস কিনতে ফালতু টাকা নষ্ট হবে। পাড়ার অনেককেই একবার তৈরি বাড়ির আচার বিক্রি করেছে অহনার মা, নমুনা মতন 10 টাকার প্যাকেট। অহনা আরও দুটো টিউশন পেয়েছে, বাড়িতে একটা ব্যাচের কথাও চলছে, তবে মিডল অফ দ্য সেশন বলে রেসপন্স বেশ কম। দুপুরের দিকে খেতে বসেছে তিনজনই। বাবা আজকাল কথা খুব একটা বলেন না, ঝিমিয়ে পড়েছে মানুষটা। বাবা, তুমি সংসার খরচা নিয়ে ভেবো না একদম, আমি আর মা ঠিক চালিয়ে নেব, তুমি ব্যবসাটা সামলাও। চিন্তা করো না বাবা। আর চিন্তা? আমি মানুষটা তোর মাকে সুখ দিতে পারলাম না, এই বয়সে এখন বড়ি আচার তৈরি করে বেচতে হচ্ছে। আমার কপালে এও ছিল। আহ, এমন ভাবছো কেন? সংসারে নারী পুরুষ দুজনেই তো এক। আমি তো আর চাকরি বাকরি করি না, এটুকু তো করছি নিজের সংসারের জন্য। তবুও মায়ের চোখ ছলছল, আঁচল দিয়ে টুক করে মুছে নিয়েছে লাল লাল চোখ দুটো। বাবা খাচ্ছে খুব তাড়াতাড়ি। অহনা অভাব দেখছে আর গুনছে ভালোবাসার নামতা। বাবা মাকে কত লড়তে দেখেছে আজ, আর দেখছে দুজন দুজনের প্রতি দুজনের অদম্য টান। দুর্দিনের সমব্যথী দুটো সম্পর্কের বাঁধনে বাঁধা দুটো মন। বাবা, কাল আমি একটু বেরোবো, নীল থাকবে, একটু কোর্সের ব্যাপারে দেখা করতে যাবো একজনের সাথে। নীল? হ্যাঁ বাবা, এই কদিন আমি ওর কথা তুলিনি, তোমার মন মেজাজ ভালো ছিল না তাই। আসলে শ্যামল দস্তিদার মানে জ্যোতিষের খোঁজটা ওরই দেওয়া, আমাদের পাশে থাকতে চায় বাবা। না করা সত্ত্বেও তুই ওর সাথে এত দূর? বাবা, তোমার সত্যিটা জানা দরকার, আমি ওকে ভালোবাসি বাবা। তোমাদের কথা মতো হয়তো আমরা কথা বললাম না বেশ কদিন, কিন্তু একটুও ভালো থাকি না তাতে। বিশ্বাস করো বাবা, খুব ভালো ছেলে, একদিন ওর সাথে কথা বলে দেখো। এখন এর মধ্যে নীলকে টানছিস কেন? এসব আলোচনা কি খুব এখন দরকার? না মা, আমি তোমাদের ছোট করছি না বা পরিস্থিতি পড়তে পারছি না তাও না। আমি শুধু বলতে চাইছি আমাদের খারাপ সময়টাতে নীল আমাদের পাশে আছে।
সুযোগের সদ্ব্যবহার করছিস? না না, এসব কেন বলছো? ঠিকই বলছি আমি। ছাড়ো এসব এখন, ভালো লাগছে না আর। খাওয়া সারা সকলেরই, উঠে যায় তিনজনই। নীলের প্রসঙ্গটায় বাবা মা কি ক্ষুণ্ণ হলো? কিন্তু কেন? ও তো পারিবারিক বন্ধুর মতোই। ফোনটা বেজে ওঠে অর্ণার। হ্যালো, আমি টিউশনের ব্যাপারে কথা বলতে চাই। ও হ্যাঁ বলুন, আমার মেয়ে। একটা নতুন টিউশন, একটা নতুন দিশা, একটা নতুন পথ। ভালো লাগে অর্ণার এই ভেবে যে সে পারছে এগোতে। সামনে আরও পথ বাকি, একটার পর একটা চ্যালেঞ্জ, তবুও এগোতে হবেই। নীল ওদিকে চরম ব্যস্ততার সাথে একের পর এক চাকরির পরীক্ষা দিয়ে চলেছে। ভর্তি হয়েছে রাইসে। নিয়ম করে দীর্ঘ অনুশীলন চলে রাত জেগে। লক্ষ্য তো স্থির। বাড়ির বড় ছেলের অনেক অনেক দায়িত্ব। বাবার শরীর আপাতত বেটার, কিন্তু খুব শিগগির ধরতে হবে সংসারের হাল। অহনার জন্য তার চাকরিটা খুব জরুরি। নীল আর অহনা দেখা করে এসেছে সেই জেঠিমার সাথেও। দুজনকে পেয়ে একাকিত্ব আঁকড়ে বেঁচে থাকা বয়স্কা একজনের মনেও দোলা লেগেছে। সবটুকু শুনেছেন। আর তারপর, তোমাদের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। অহনা, তোমার যখন যা বইটই লাগবে আমায় বলো। কলেজ স্ট্রিটে আমার মামাতো ভাইয়ের ছেলের মস্ত দোকান, পাশের পাড়াতেই থাকে। টাকা পয়সা নিয়ে ভেবো না, আমি তো আছি। ইতস্তত লাগলেও ঘন্টা দুই কাটানোর পর অহনা বুঝেছে একাকিত্ব কাটানো কতটা ভয়ানক। মাস গেলে মোটা টাকা ক্রেডিট হয়ে যায় ওনার অ্যাকাউন্টে। দুই ছেলেই পাঠায়। বছরে একবার আসতো আগে, এখন তাতেও সমস্যা। গরিব দেশের গরিব মাকে টাকা তো পাঠায়, কর্তব্য শেষ। রোজ রাতে বালিশ ভেজে জেঠিমার। আমার কেউ নেই। অহনার নীলকে ঘিরে একাকিত্বটা যদি একটু পিছু হটে, ক্ষতি কি? বসার ঘরে বড় ছবিটা দেখে বোঝা যায় জেঠিমার মৃত স্বামীর ছবি ওটা। সামনে শুক্রবার ওনার মৃত্যুবার্ষিকী। এখানকার একটা অনাথ আশ্রমে একটা ছোট অনুষ্ঠান করব। তোমরাও এসো, খুব ভালো লাগবে। নিশ্চয়ই আসবো জেঠিমা। প্রণাম সেরে বেরিয়ে যায় দুজনেই। শূন্য দৃষ্টিতে জেঠিমা তাকিয়ে থাকেন ওদের যাওয়াটার দিকে। ছায়াগুলো লম্বা হতে থাকে ক্রমশ। মনে মনে বিড়বিড় করে ওঠা শব্দগুলো আশীর্বাদ উপচে পড়ে। ওদের দুটিকে বেশ মানাবে। রিসেপশনিস্টের পার্ট টাইম জবটা পেয়ে গেছে অহনা। পাশাপাশি অনলাইন বিজনেসেও হাতেখড়ি চলছে। বিকেলের টিউশনটা সন্ধ্যায়। তিতলি আর ওরি ক্লাসে দুজন। একদম ব্যস্তময় জীবন। নড়বড়ে সংসারের আর্থিক জোড়াতালিটা এভাবেই চলছে। নীলও লক্ষ্য স্থির গতিতে এগিয়ে চলছে ধীর গতিতে। সপ্তাহান্তে দুজন ঠিক দেখা করে নেয়, স্বপ্ন বনে একসাথে। সংকটের দিনগুলোয় আধমরা রং নিয়ে হাত চেপায় নতুন ভোর। নীলের সাপোর্টটুকু না পেলে অহনা আজ এই জায়গাটুকু পেত না। নীলের পাথামো জেঠিমার চেনাশোনা একজনের দৌলতেই চাকরিটা হয়েছে এক প্রকার। এই বাজারে 6,000-এর চাকরির জন্য 6,000টা মুখ চেয়ে থাকে। প্যাথোলজির রিলেটেড কোর্সটা করলে পাবি ভালো কিছু। ভালো খারাপ জানি না মা, শুধু মুধু বসে থাকবো কেন? এতগুলো একসাথে পারবি? চাকরি, টিউশন, আবার এই কোর্স। চাকরিটা তো পার্ট টাইম, শিফটটা চেঞ্জ করে নেব। পারতে হবে মা। টাকা জেঠিমা হেল্প করবে, আর আমার একটু যা জমেছে সব শেষ করিস না। বিয়ের গয়নাগাটি খুব সামান্যই আছে, জানি না কপালে কি আছে। আবার সেই ঘুরে ফিরে বিয়ে। আচ্ছা, তুই যে বিয়ের কথা শুনলেই ছিটকে যাস, তুই কি বিয়ে করবি না? করবো তো, কিন্তু তার মানেটা কি বিয়ের জন্য বাঁচবো শুধু? ছেলের বাড়ি থেকে যখন এটা ওটা দাবি করবে তখন? কেন দাবি করবে? আজকালকার শিক্ষিত ছেলেরা পন্টন নেয় না কেন? রূপু দিদির বর তো একালেরই ছেলে, হাই স্কুলের টিচার। তার বাড়ি থেকে করেনি দাবি দেওয়া? সে তো ভ্যারি করেই মা। যাক, মোট কথা আমার বিয়েতে ওসব নিয়ে চিন্তা করো না, আমি কথা বলে নেব। বাহ বাহ, একটু বেশি বাড়াবাড়ি দেখাবে সেটা। আমরা আগে সেটেলড হই ঠিক মতো, তারপর এই নিয়ে আলোচনা হবে। তুই কি ঠিক করেই নিয়েছিস নীলকেই? হ্যাঁ মা, দেখো ও ঠিক একটা ভালো চাকরি পাবে। আমিও তো আকাশ ছুঁতে চাই মা। অহনা জড়িয়ে ধরে মায়ের গলা। একটু নরম আশ্রয় চাই, একটু ছায়া, একটু এগিয়ে যাওয়ার সাহস। মায়ের গাটা পাথরের মতো ঠান্ডা। অল্প অল্প ঘামে ভেজা মা গন্ধটা অনেক দিন পর শুষে নিচ্ছে ক্লান্ত অহনা। মায়ের দীর্ঘশ্বাসটা অনুভব করে অহনা। ইতিবাচক ইঙ্গিতটায় স্বস্তি পায় মেয়েটা। একটা লড়াইয়ের মধ্যে দিয়ে কাটছে প্রত্যেকটা দিন। ভেঙে পড়া চার দেওয়ালকে তড়িচুত করে আকার দেওয়া, আর তারপর একটা মেনে নেওয়া না নেওয়ার ঠান্ডা লড়াই। অনেক হয়েছে, বাইরের জামা কাপড় ছাড়, চা করে খা। চায়ের সাথে কি খাবি বল? আমি এনেছি, তুমি চা করে আনো 2 কাপ।
ব্যাগ থেকে বার করে কাঠি ভাজা আর ডালমুট। মায়েরও আজ একটু ঝালঝাল করছিল মুখটা। নতুন দুটো কাপে চা আর ধোয়া উঠছে তা থেকে বেশ। কাল একটা পরীক্ষা আছে রেলের। ও, মাথাটা ভীষণ ধরে আছে কাল থেকে। চোখের কোনাগুলা একটু ব্যথা ব্যথাও করছে। পাওয়ার লাগবে, চশমি সবে শিগগির। আমারও তাই মনে হচ্ছে। একবার ডাক্তার দেখিয়ে নেব কালই। সেই ভালো। আচ্ছা শোনো, একটা বিয়েবাড়ির অর্ডার পেয়েছি। একই রকম প্রায় 20টা শাড়ি লাগবে। হলুদ জমি আর রয়্যাল ব্লু পার। বাপরে, এতগুলো একই রকম শাড়ি? হ্যাঁ, গায়ে হলুদের থিম। ড্রেস কোড হবে এটাই। আর হ্যাঁ, বাজেটটা যতটা কমে হয়। বেশ, আমি পরশু যাব ওখানে। তুমি ফোনে কথা বলে নিও, দামটামও। বেশ। অনেক দিন বিয়েবাড়ি খাইনি। কেন, কেউ বিয়ে করছে না নাকি? কেউ তোমায় নেমন্তন্ন করছে না? জানি না, তুমি বিয়ে করো না অন্যেরটা না দেখে। বেকার ছেলের হাতে কে দেবে তার মেয়ে বলো? আজকাল বেকার কালকের অফিসার্স পোস্ট দেখতে পাচ্ছি। ও তাই? তাহলে তো মেয়ের বাবাদের লাইন সামলানোর লোক রাখতে হবে। আচ্ছা, খুব সুখ এই ভেবে, তাই না? কি করব, বাস্তবে তো আর হবে না। তাই এই তোমার বাড়িতে কেউ জানে আমাদের ব্যাপারটা? মা একটু আধটু গন্ধ পায়, কিন্তু এসব নিয়ে আলোচনা হয়নি। বাবা তো একদমই না। ভাই রিসেন্ট জেনেছে। ও মা, তাই? কি করে? ফোনে কথা বলছিলাম, টের পেয়ে ঢিল ছুঁড়েছে আর আমিও বলে দিয়েছি। আমি একদিন কথা বলবো আমার দেওরের সাথে, বেশ বলাবো। মা বাবাকেও বলবো, সব কিছু একটা পাই আগে। আচ্ছা, যদি তোমার বাড়িতে আমায় না মানে? আমি চিনি আমার মা বাবাকে, এমনটা হবে না আশা করি। হলে আমি তো আছি। মা অনেকটাই মেনে নিচ্ছে জানো ব্যাপারটা। এবার বাবার পালা। নো তাড়াহুড়ো অহনা, বারবার বলছি পথই পথ দেখায়। আগে থেকে সব ডেস্টিন্ড করতে চেও না। সব হবে, শুধু নিজের উপর ভরসা রাখো, বাকিটা হয়ে যাবে। তুমি তো আমার থেতলে যাওয়া মনের গাছটাকে জল দাও রোজ। তোমায় পেয়ে আমি সত্যি খুশি নীল। ম্যাডাম, জি আর নয়, আমায় পড়তে হবে একটু। আবার ইলেকট্রিক অফিসেও যেতে হবে, একটু কাজ আছে। রাখি এখন। শিওর, চলো মন দিয়ে পড়ো। বাই বাই। বাড়িতে পড়ার জন্য দুটো ফতুয়া আর মায়ের জন্য একটা ছাপার শাড়ি কিনতে হবে। সানস্ক্রিনটাও শেষের পক্তে। বাথরুমের জন্য হারপিক আর একটা নিমাইলো। মা, তোমার রান্নাঘরের কিছু লাগবে বলো? আমি আজ ফেরার পথে রিলায়েন্স বাজারে ঢু মারবো, বেশ সস্তা ওখানে। বিস্কুট লাগবে আর মটর ডাল আনিস তো একটু। তোর বাবা সেদিন ডালের বড়ার কথা বলছিল। বেশ, আর কিছু? আর ও হ্যাঁ, একটা সাদা তেলের প্যাকেট আর একটা গোটা জিরে। পৃষ্ঠায় লিস্ট বানাচ্ছে না। গ্লুকন ডিটা অ্যাড করে নিয়েছে নিজে থেকে। পার্সে ডেবিট কার্ডটা মনে করে নিয়ে নিল। সদ্য হওয়া মোলটায় বেশ গুছিয়ে বাজার করতে ভালো লাগে অহনার। একটা লাল প্রেশার কুকার দেখেছিল আগের দিন, মাকে কিনে দিতে হবে। এখনকারটা সিটি পড়ে না একদম, বছর 10 পুরনো তো। বাবা, তোমার শরীর ঠিক আছে? আর শরীর? এত ঘামছো কেন? ও কিছু না। তোর মা কোথায়? পুজো দিচ্ছে। কি হবে পুজো ফুজো দিয়ে? তুমি বলছো এ কথা? হ্যাঁ, আমি অমলেশ বলছি। আমার কথা আর শুনতে ইচ্ছে করে না ঠাকুরের। বিন্দু বিন্দু ঘামগুলো বড় আকার নিচ্ছে। কুলকুল করে ভিজে যাচ্ছে পিঠ। দপদপ করছে মাথার বাল্বটা। অন্ধকার ছেয়ে আসছে ছাতা খুলে। কথাগুলো খুলে আসছে ক্রমশ। সোফার উপর পড়ে যায় 5 ফুট 6 ইঞ্চির শরীরটা। অহনা এসে ধরে এক প্রকার। মা, শিগগির এসো। ঠাকুর ঘর থেকে ছুটে আসে অহনার মা। অহনার আর্ত চিৎকারে। জলের ছিটে দেওয়া হলেও সাড়া মেলে না। অহনা আর মা দুজনেই হতবাক আর স্তম্ভিত এই অপ্রত্যাশিত ঘটনায়। নার্ভাস লাগলেও খুব তাড়াতাড়ি সামলে নেয় অহনা। ঠান্ডা হয়ে আসতে থাকে স্নায়ুতন্ত্র। মা ওদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাশের বাড়ি থেকে কয়েকজন প্রতিবেশীকে ডেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় কাছের একটা নার্সিংহোমে। অ্যাডমিশনও হয়েছে চটজলদি। তিতলির বাবা মা দুজনেই খবর পেয়ে ছুটে এসেছে ইতিমধ্যে। ছোটোখাটো একটা স্ট্রোক হয়েছে। আপাতত হি ইজ আউট অফ ডেঞ্জার। দেখা করা যাবে ডক্টর? এক্ষুনি নয়, একটু রেস্ট দরকার। প্রেশার কিন্তু ভীষণ হাই। একদিনে এমনটা হওয়ার কথা নয়। আসলে বাবার উপর মেন্টাল প্রেশার চলছিল কয়েক মাস ধরে। উনি কোনো ওষুধ নিতেন না প্রেশারের? না, বাবার হাই প্রেশার কোনোদিন বোঝাই যায়নি। এনিওয়েজ ওয়েট করুন, আমি একটা ওটি সেরে আপনাদের সাথে কথা বলছি। বেঞ্চের একটা কোণে মা মানুষটা একদম নেতি আছে। কিং কর্তব্য বিমূঢ় অনেকটা। তিতলির মা পাশেই।
কিচ্ছু হবে না দিদি, দাদা তো ঠিকই আছেন। আসলে ভাই ওনার ওপর দিয়ে, হ্যাঁ ওনা বলেছে সবই। একটা থমমরা পরিবেশ, টুকটাক কথা চালাচালি, আর একটা অনাটনি দুশ্চিন্তা চারধারটায়। ভাইব্রেশনে থাকা ফোনটা বেঁচে ওঠে অহনার। আমি আসছি অহনা, ডোন্ট ওয়ারি। এই একদম নয়, সামলাও। কেমন আছেন এখন? অল্পের উপর দিয়েই। আচ্ছা, ক্যাশ লাগবে তো? আমার অ্যাকাউন্টে ছিল, ইমিডিয়েট কস্টটা দিয়ে দিয়েছি। ওকে, আমি আসছি মিনিট 15-র মধ্যেই। স্বস্তি পায় অহনা নীলের সান্নিধ্যে। অসহায়তার সময় একটা লাঠি এগিয়ে দেয় যে ছেলেটা, নির্ভরতার আরেক নাম নীল। মা তুমি বাড়ি যাবে? না না, আমি আছি, তুই যা একটু বিশ্রাম নে। সেই কোণ ভরে উঠেছিস, তারপর থেকে তো একের পর এক। অহনা তুমি যাও, আমি তো আছি কাকিমার সাথে। নীলের দিকে নীরব দৃষ্টিতে তাকায় অহনার মা। এই সময় সত্যি একটা ছেলের খুব প্রয়োজন বোধ হচ্ছিল। আত্মীয়রা সব দূরে দূরে, মুহূর্তে হাজির হওয়া আজকাল প্রায় অসম্ভব। নীল এসে পাশে বসে। ডাক্তারের সাথে কথা বলে নেয় নীল, বুঝে নেয় ওষুধপত্রের লিস্ট। এটাও তো সব জিনিসপত্র গুছিয়ে জোগাড় করে দেয় তারই মধ্যে। প্রথম দিকটা একটু অস্বস্তি লাগলেও ধীরে ধীরে কেমন আপন করে ফেলে সময়ের আবহ। ছেলেটাকে খুব কাছ থেকে একটা খুব ঠুনকো সময় দেখেছে অহনার মা। দূরের আবছা ভাব হয়তো এভাবেই কাটে কাছে এলে। দূরত্ব হয়তো সমানুপাতিক হারেই নিকট করে সম্পর্কের জায়গা। কয়েকটা ঘন্টা তাই বদলে দিতে পারে মানুষের দৃষ্টিকোণ। জীবনও তাই ওত পেতে থাকে কিছু আবশ্যক অপ্রত্যাশিত ঘটনার। কাকিমা আসুন আমার সাথে, ওনাকে দেখতে পাবো এখন? না না, কিছু খেয়ে নিন। না বাবা, আগে ওনাকে একবার দেখবো তারপর। বেশ। একটা বিস্কুটের প্যাকেট ছিঁড়ে মুখের সামনে ধরে নীল। না করতে পারে না অহনার মা বা নীলের কাকিমা। সব ফাড়া কেটে যায় সময়ের সমুদ্র পেরিয়ে। নার্সিংহোমে 2 দিন কাটানোর পর ডিসচার্জ হয়েছেন অমলেশ বাবু। দুজন অভিভাবক সর্বক্ষণ কড়া পাহারা দিয়ে যাচ্ছে পালা করে। আবার একটা সুখী সুখী ছোট্ট পরিবার উকি মারছে যেন। এই যে শরীরের যত্ন নিতে শেখো, অনেক হয়েছে। ঠিকমতো ওষুধ পেটে না পড়লে কিন্তু আরও গৃহবন্ধী নির্মম জীবন। এদিকে শোনো, সুস্থ হওয়ার পর থেকে বাবা মানুষটা একটু রোগা রোগা, কেমন যেন একটা শিশুভাব দেখাচ্ছে। বলো, এদিকে আয়, কাছে ডাকে বাবা। পরম স্নেহের হাতটুকু মাথায় রাখে অহনার। সব টাকাগুলো দিয়ে দিলি তাই তো? বাবা, এখন টাকা পয়সার কথা তুললে আমি কিন্তু শুনবো না। শরীর থাকলে সে তো খারাপ হয়েই থাকে, বিপদ কি বলে কয়ে আসে? আমাদের তো একের পর এক চলছেই। একটা পুজো দেব বাড়িটায়। তুমি ভালোই ভালোই ফিরেছ, অল্পের উপর দিয়ে ঝড়টা গেছে। সেই ভালো মা। বাবা তো আবার একটু ঠিক হতে না হতেই শুরু করবে লাভ ক্ষতির অঙ্ক। এই আমার স্ট্রোক হয়েছে বলে মনে করো না আমি দুর্বল, একদম ঠিক আছি আমি। নেহাত প্রেশারটা হাই, নইলে আরও খাটতাম তাই তো? দোহাই তোমার, এখন নিজের জন্য একটু ভাবো। মেয়ের বিয়েটা না দেওয়া পর্যন্ত খাটতেই হবে গিন্নি। মেয়ের বাবাকে কি বসে থাকলে চলে? এতদিন শুধু মা ছিল, নাও এখন তুমিও গাও সেই বিয়ের গান। মুখে একটা ছদ্ম রাগ ফুটে ওঠে অহনার। আজ নাইট শিফট অহনার, তাই একটু ঘুমিয়ে নেবে দুপুরে। বাবার বিছানা বালিশ সব গুছিয়ে জল ভরে রাখে সব বোতলগুলোয়। মা, ফল আর কি কি লাগবে একটা ফর্দ বানিয়ে রেখো, কাল বিকেলে সব কিনে রাখবো। ছুটি আছে কাল। হ্যাঁ, আমি পুরোহিত মশের সাথে কথা বলি আগে, তারপর। ঠিক আছে। ও হ্যাঁ, নীলের নাম্বারটা দিস তো। কেন? পুজোর দিন ডাকবো ছেলেটাকে। বাবার দিকে তাকায় অহনা। একটা পরিতৃপ্তির হাসি দেখতে পায় বাবার রোগা রোগা মুখটাতেও। শরৎ আসছে, মেঘের ডানায় নীল সাদা জলছপ। সারাটা দিন বেশ খাটনি চায় আজকাল। রাতে খাওয়া সেরে ছাদে দাঁড়ায় অহনা। রাতে জ্যোৎস্না মাখা নীল আকাশ দৃষ্টি চুরি করে অহনা। কান চুরির দায়িত্বে পাশের বাড়ির জানলা বেয়ে বয়ে আসা গান। নীলে নীলে আম্বার পার চাঁদ চাপায়। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।